হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করছি। পর্যায় সারণী চ্যাপ্টারের প্রায় শেষের দিকে। আজকে পর্যায় সারণী চ্যাপ্টারেরই একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। প্রথমে জানবো যে আয়োনায়ন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি। তারপরে পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে আয়নায়ন শক্তির কি রকম পরিবর্তন হয় সেটা দেখব। তারপরে দেখব যে কোনো নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে নামা হলে আয়নায়ন শক্তি কিভাবে পরিবর্তিত হয়। এছাড়া কিছু কিছু মৌলের ক্ষেত্রে আয়নায়ন শক্তির ব্যতিক্রমও রয়েছে, সেই জিনিসটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আমাদের টপিক হচ্ছে আয়োনায়ন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। প্রথমে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব যে আয়োনায়ন শক্তিটা কি। তাহলে দেখো তো কি হয়, পরমাণুগুলো কিভাবে গঠিত হয়। একটা নিউক্লিয়াস থাকে, এই একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। ঠিক আছে, আচ্ছা, প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারবে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে, এই ছিল। তারপরে যেরকম আছে ইলেকট্রন সেরকম থাকবে। তো আয়োনায়ন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, দেখো নামটার মধ্যে আছে আয়োনায়ন, মানে কোন একটা পরমাণুকে আয়নে পরিণত করতে গেলে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আয়োনায়ন শক্তি বলা হয়। এটা মানে একবারে সহজ ভাষায় বলতে গেলে। তাহলে দেখো একটা পরমাণুকে আমরা কিভাবে আয়নে পরিণত করতে পারবো। যদি পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বার করে দিতে পারি তাহলে পরমাণুটা আয়নে পরিণত হবে। ধরো এই পরমাণুর সর্বশেষ কক্ষপথে এই ইলেকট্রনটা আছে, যদি 11 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটার ইলেকট্রন বিন্যাস কি হয়, 281 হয়। আচ্ছা, তাহলে প্রথম কক্ষপথে 2টো দিয়েছি, দ্বিতীয় কক্ষপথে 8টা দিয়েছি, তৃতীয় কক্ষপথ, তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা? 3 নম্বর কক্ষপথটা হলো সর্বশেষ কক্ষপথ। তো আয়োনায়ন শক্তির সংজ্ঞায় বলা হচ্ছে যে কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করে, মানে একটা ইলেকট্রনকে বার করে দিয়ে পরমাণুটিকে আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি সরবরাহ করতে হয়, মানে এটাকে তাপ দিতে হবে বা কোনো শক্তি দিতে হবে। তাহলে আমি যদি একে তাপ দিই তাহলে সেই তাপটা হলো শক্তি। এই শক্তিটা এই ইলেকট্রনটা কি করবে, গ্রহণ করে নেবে, শোষণ করে নেবে। শক্তিটা শোষণ করলো, শোষণ করে যখন যথেষ্ট শক্তিশালী হয়ে গেল তখন এইখান থেকে বেরিয়ে চলে যাবে। বোঝা গেল? তাহলে আয়োনায়ন শক্তি কি, যে কোনো পরমাণু, একটা প্রসম পরমাণু মানে নিউট্রাল পরমাণু, একটা নিউট্রাল পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করে পরমাণুটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি সরবরাহ করতে হয় তাকেই ওই পরমাণুটার আয়োনায়ন শক্তি বলা হয়। তাহলে বলো তো যে এই ইলেকট্রনটা যত শক্তভাবে নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে থাকবে একে বার করতে গেলে তত বেশি শক্তি দিতে হবে, আর যত আলগাভাবে থাকবে তাহলে খুব সহজেই একে বার করে দেওয়া যাবে। তাহলে যে ইলেকট্রনটা যত শক্তভাবে নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকবে সেই পরমাণুটার আয়োনায়ন শক্তি তত বেশি হবে। যে পরমাণুতে ইলেকট্রনগুলো খুব আলগাভাবে থাকে সেই পরমাণুর আয়োনায়ন শক্তিও কম হবে, তার কারণ অল্প শক্তি পেলেই ইলেকট্রনটা বেরিয়ে যাবে। তো আমরা লিখে নিয়েছি আয়োনায়ন শক্তির সংজ্ঞাটা কি, যে ভূমি স্তরে অবস্থিত পরমাণুটা কোনো ডিস্টার্ব নেই, গ্রাউন্ড স্টেটে আছে, মানে ভূমি স্তর। এটুকু তোমরা মনে রাখো যে ভূমি স্তরে অবস্থিত কোনো মৌলের একটা বিচ্ছিন্ন পরমাণু, মানে মৌল অবস্থায় বা যৌগ অবস্থায় থাকলে হবে না, একটা বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারণ করে পরমাণুটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে ওই পরমাণুটার আয়োনায়ন শক্তি বলা হয়। সেইটুকু লিখেছি, ভূমি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন
গ্যাসীয় প্রসম পরমাণুর মানে গ্যাসীয় অবস্থায় আছে পরমাণুটা, তার থেকে একটা ইলেকট্রন বার করে নিতে চাইছি, তাহলে যে পরিমাণ শক্তিটা আমাকে দিতে হবে সেটাই হলো এই পরমাণুটার আয়নায়ন শক্তি। তাহলে প্রসম পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে মৌলটির আয়নায়ন শক্তি বলা হয়। তাহলে এবার সহজ ভাবে বোঝো, এইখানে আছে নিউক্লিয়াসটা, এটা হলো তার সর্বশেষ কক্ষপথ, এইটা সর্বশেষ কক্ষপথে আমি একটা ইলেকট্রনকে বার করব, বার করলে কি হবে বলতো, ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়, ধনাত্মক আয়ন উৎপন্ন হয়। তাহলে আয়ন মানে আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকেই ওই পরমাণুটার আয়নায়ন শক্তি বলা হয়। তাহলে এই ইলেকট্রনটাকে বার করতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেটা হবে এই পরমাণুটার আয়নায়ন শক্তি। ইলেকট্রনটা যদি খুব শক্তভাবে নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে তাহলে বেশি শক্তি দিতে হবে, তবে ও বেরোবে। আর যদি আলগাভাবে যুক্ত থাকে তাহলে কম শক্তি দিলেই ইলেকট্রনটা বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে আয়নায়ন শক্তি কি আমরা বুঝে গেলাম, লিখে নাও। এরপরে দেখো আয়নায়ন শক্তি এর একক কি, আয়নায়ন শক্তি কোন এককে পরিমাপ করা হয়, কোশ্চেনটা কিন্তু পড়ার মতো কোশ্চেন। তো আয়নায়ন শক্তি দেখো, শক্তির একক হচ্ছে কি জুল, আর একটা শক্তির একটা বৃহৎ বা বড় একক হচ্ছে কিলো জুল। তো আয়নায়ন শক্তির একক হচ্ছে কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। আর একটা একক হচ্ছে কিলো ক্যালোরি পার মোল। তাহলে বুঝতে পারলে আয়নায়ন শক্তির দুটো একক, একটা হচ্ছে কিলো জুল পার মোল, একটা হলো কিলো ক্যালোরি পার মোল, আর একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট প্রতি পরমাণু। তাহলে আমি এটা দেখো আয়নায়ন শক্তির একক হেডিং করেছি, তোমরাও এভাবেই নোটটা বানাবে। আয়নায়ন শক্তির একক হলো কিলো ক্যালোরি পার মোল, এটা একটা একক। আরেকটা একক হচ্ছে কিলো জুল পার মোল, আরেকটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার পরমাণু বা পার অ্যাটম বলে। ঠিক আছে, তাহলে আয়নায়ন শক্তি কি বুঝলাম, আয়নায়ন শক্তির একক কি সেটাও জানলাম। আয়নায়ন শক্তি মানে হচ্ছে একবারে পাতি ভাষায় বলতে গেলে কোন পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বার করে দিয়ে পরমাণুটাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় তাকে পরমাণুটার আয়নায়ন শক্তি বলা হয়। তাহলে আয়নায়ন শক্তি আমি বুঝে গেছি, আয়নায়ন শক্তির এককও বুঝে গেছি। এবার আমরা যে জিনিসটা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে যে টপিকটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে পর্যায় বরাবর আয়নায়ন শক্তি কিভাবে পরিবর্তিত হয়। মানে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে পারমাণবিক ব্যাসার্ধ আমরা আগের লেকচারে দেখেছি, যদি না দেখেছো তাহলে সেই লেকচারটা আগে দেখে নাও, যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। তারপরে কোনো গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয় সেটা আগের লেকচারে ভালোভাবে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো। আজকে দেখব যে কোনো নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে আয়নায়ন শক্তি কিভাবে পরিবর্তিত হয়। তাহলে আয়নায়ন শক্তি আমরা বুঝে গেছি, একক টেকক সব বুঝে গেছি। তো কোনো নির্দিষ্ট পর্যায়ের তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও তাহলে আয়নায়ন শক্তির মান ক্রমশ বাড়তে থাকে। কেন দেখো, কেন তার কারণ হচ্ছে যে আমরা আগের লেকচারে দেখেছি যে কোনো নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। তার মানে এই রকম ছিল, পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধগুলো এইভাবে কমতে কমতে যাচ্ছিল, কমতে এরকম করে যাচ্ছিল। পারমাণবিক ব্যাসার্ধ মানে কি, নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ কক্ষের দূরত্বটা। তাহলে দেখো এইখানে নিউক্লিয়াসটা আছে, এর এইখানে নিউক্লিয়াসটা আছে, এর এইখানে নিউক্লিয়াস, এর এইখানে নিউক্লিয়াস, এর এইখানে নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই পরমাণুটার ক্ষেত্রে হিসাব করে দেখো তো যে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা অনেকটা দূরে আছে, ফলে এই ইলেকট্রনটার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম হয়। আকর্ষণ বল যদি এর উপরে কম হয় তাহলে একে খুব সহজেই তুমি বার করে নিতে পারবে, তার কারণ নিউক্লিয়াস ওকে খুব শক্তভাবে ধরে নেই, আলগাভাবে ধরে আছে, আলগাভাবে ধরে থাকার জন্য ইলেকট্রনটাকে খুব সহজে বার করে দেওয়া যাবে, মানে এর আয়নায়ন শক্তি কম। এরপরে দেখো এর আকারটা কিছুটা ছোট, মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কিছুটা কাছে এসছে, ফলে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে একটু শক্তভাবে ধরে রেখেছে,
ফলে একে এই ইলেকট্রনটাকে বার করতে গেলে একটু বেশি শক্তির প্রয়োজন হবে, তার মানে এর আয়নায়ন শক্তি একটু বেশি হবে। এর ক্ষেত্রে দেখো এর আকার আরো ছোট হয়েছে, আকার ছোট হওয়ার কারণে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ আরো বেড়েছে, বেড়ে যাওয়ার ফলে শক্তভাবে ইলেকট্রনটাকে ধরে রেখেছে, বার করতে গেলে অনেক বেশি শক্তি লাগবে, ফলে এর আয়নায়ন শক্তি অনেক বেশি হবে আরো। তাহলে দেখতে পাচ্ছি যে কোনো নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে যাওয়ায়, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়ায় কি হচ্ছে, আয়নায়ন শক্তিটা ক্রমশ, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়ায়, পারমাণবিক ব্যাসার্ধ দেখো কমে গেছে, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়ায় আয়নায়ন শক্তিটা কিন্তু বেড়ে গেছে। সেটাই লিখেছি, কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তির মান ক্রমশ বাড়তে থাকে। তাহলে আমরা কি করব, একটা এইখানে এরকম করে অ্যারো দেব, অ্যারো, অ্যারো দিলাম, মানে বোঝাচ্ছি যে আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। এদিক হলো বাম দিক, লেখো এদিকটা হলো ডান দিক পর্যায়ের। আচ্ছা, তাহলে তুমি এদিক থেকে এদিকে গেলে কি হবে, আয়নায়ন শক্তি বাড়বে, আয়নায়ন শক্তি ক্রমশ বাড়ে। বোঝা গেল? তাহলে কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে আয়নায়ন শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, দুটো ব্যতিক্রম। যেমন আমরা যদি 2 নম্বর পর্যায়টাকে নিই, 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে কি দেখো, 2 নম্বর পর্যায়ে কোন কোন মৌলগুলো আছে? 2 নম্বর পর্যায়ে আছে লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, এই মৌলগুলো আছে। মানে নিষ্ক্রিয় মৌলগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, এই মৌলগুলো আছে। তাহলে আমরা কি বললাম, যে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তির মানটা কি হবে, বাড়তে থাকবে। কিন্তু এইখানে একটু ব্যতিক্রম আছে। যদি বাড়তে থাকতো তাহলে কি হতো বলতো, এর আয়নায়ন শক্তি অপেক্ষা বোরনের আয়নায়ন শক্তিটা বেশি হতো। মানে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি, বেরিলিয়ামের থেকে বোরনের বেশি, বোরন অপেক্ষা কার্বন বেশি, কার্বন অপেক্ষা নাইট্রোজেন বেশি, নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেন, অক্সিজেন অপেক্ষা ফ্লোরিন, এরকম হতো। কিন্তু এর দুটো ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রমটা? এই জায়গাতে আছে, এই জায়গাতে ব্যতিক্রমটা আছে, এই জায়গাতে, যে বেরিলিয়াম অপেক্ষা বোরনের, বোরন অপেক্ষা বেরিলিয়ামেরই আয়নায়ন শক্তিটা বেশি। তাহলে এখানে কার আয়নায়ন শক্তিটা বেশি? বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বেরিলিয়ামেরই আয়নায়ন শক্তিটা বেশি। আর একটা এই জোড়ার মধ্যে একটা নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা ব্যতিক্রম আছে। দেখো আমরা কি বলেছি, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তি বাড়বে বলেছি। তাহলে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নায়ন শক্তি বেশি হওয়া উচিত, কিন্তু না, এখানে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনেরই আয়নায়ন শক্তিটা কিন্তু বেশি। এই দুটো ব্যতিক্রম তোমাদেরকে মনে রাখতেই হবে, সেটা কিন্তু আমি নোট করে দিচ্ছি, তোমরা লিখে নাও। লিখেছি আমি যে কোনো নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তির মান বৃদ্ধি পেলেও এর কিছু ব্যতিক্রম আছে। এর কিছু ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রম বললাম, দুটো ব্যতিক্রম আছে। 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বেরিলিয়ামের আয়নায়ন শক্তিটা কিন্তু বোরনের চেয়ে বেশি। অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল, বোরনের বেশি হওয়া উচিত ছিল, বেরিলিয়ামের কম হওয়া উচিত ছিল, কিন্তু না, বেরিলিয়ামেরই আয়নায়ন শক্তিটা বেশি বোরনের থেকে। 2 নম্বর ব্যতিক্রমটা কোথায় আছে বললাম, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। আমাদের এই যে লিখেছি সেই অনুযায়ী অক্সিজেনের আয়নায়ন শক্তি বেশি হওয়া উচিত ছিল, নাইট্রোজেনের কম হওয়া উচিত ছিল, কিন্তু না, এখানে কি হয়, নাইট্রোজেনেরই আয়নায়ন শক্তিটা বেশি, অক্সিজেনেরটা কম। সেটা লিখেছি, নাইট্রোজেনের আয়নায়ন শক্তি অক্সিজেনের চেয়ে বেশি। তাহলে বুঝতে পারলাম যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তি কিভাবে পরিবর্তন হয়, যে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। এর দুটো শুধুমাত্র ব্যতিক্রম আছে, যে একটা হচ্ছে বেরিলিয়াম আর বোরনের মধ্যে, আর একটা হচ্ছে কার্বন আর অক্সিজেনের মধ্যে, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে। তাহলে বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের আয়নায়ন শক্তি বেশি, আর অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনেরই আয়নায়ন শক্তিটা বেশি। সেটা আমরা লিখে দিলাম ব্যতিক্রম বলে। তাহলে দেখো 2 নম্বর পর্যায়ের মৌলগুলির যদি আয়নায়ন শক্তির আমি ক্রমটা লাগাই, তাহলে কি হলো দেখো তো, এটা হলো আমাদের লিথিয়ামটা কি হয়েছে, লিথিয়াম লেস দেন বেরিলিয়াম। আবার বেরিলিয়াম কিন্তু বোরনের থেকে বেশি। তাহলে এখানে দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে অ্যারোটা
বা এই সাইনটা বোথ সাইডে। তারপরে বোরন আবার কার্বনের থেকে কম, কার্বন আবার নাইট্রোজেনের থেকে কম, সমস্যা নাই। এইখানে নাইট্রোজেন কিন্তু আবার অক্সিজেনের থেকে বেশি, তার মানে অক্সিজেনের ক্ষেত্রে বোথ সাইড থেকে সিম্বলটা ইউজ হবে। আবার অক্সিজেনটা কিন্তু ফ্লোরিনের থেকে কম। তাহলে আমরা সেখানে লিখেছি দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আয়োনায়ন শক্তির ক্রম হলো কি লিথিয়াম লেস দেন বেরিলিয়াম। ঠিক আছে, কিন্তু এই যে ব্যতিক্রমটা চলে আসছে, তাই বেরিলিয়াম কি বেরিলিয়াম গ্রেটার দেন বোরন সেটাই লিখে দিয়েছি। আবার সেই রুলস চলে আসলো, লেস দেন কার্বন লেস দেন নাইট্রোজেন, আবার নাইট্রোজেনের ব্যতিক্রম আছে, তখন কি করেছি নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। তাহলে তোমরা যেটা খুবই ভালোভাবে মনে রাখবে যে কোন দুটো জোড়ার মধ্যে ব্যতিক্রম। এক নম্বর হচ্ছে বেরিলিয়াম আর বোরন, আমি বক্স করে দিচ্ছি তোমরাও করে নাও। বেরিলিয়াম আর বোরন এইখানে একটা ব্যতিক্রম রয়েছে, আর একটা হচ্ছে কার্বন নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুটোকে তোমরা ব্যতিক্রম, তাই এটাকে তোমরা এইভাবে বক্স করে ভরে দাও। তাহলে মনে থেকে যাবে যে বোরন আর বেরিলিয়ামের মধ্যে একটা ব্যতিক্রম। অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল, বোরনের আয়নায়ন শক্তি বেশি হওয়া উচিত ছিল, কিন্তু না, বেরিলিয়ামের বেশি। আর এইখানে কি অক্সিজেনের আয়নায়ন শক্তি বেশি হওয়া উচিত ছিল, কিন্তু না, নাইট্রোজেনের বেশি। এবার আমরা যে জিনিসটা জানবো যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তিটা বাড়ছে কেন, কেন বাড়ছে? এটা বলেই দিয়েছি যে পরমাণুগুলোর আকার ক্রমশ হ্রাস পাচ্ছে। কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুগুলোর দেখো আকার ক্রমশ হ্রাস পাচ্ছে। আকার ক্রমশ হ্রাস পাওয়ায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ইলেকট্রন বার করতে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, মানে আয়নায়ন শক্তি বেড়ে যাচ্ছে। তাহলে সেটা আমরা করব। কোশ্চেনটা যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জির মানটা কিন্তু বেড়ে যাচ্ছে। এর কারণটা কি সেটা আমরা আলোচনা করব। তাহলে দেখো, আগের লেকচারে আমরা খুবই ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধটা ক্রমশ কমতে থাকে। মানে এইরকম হয়, পারমাণবিক ব্যাসার্ধ তুমি বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ কমতে থাকে। আমি এই চারটে দেখালাম, এরকম হয়ে যায়। এবার পারমাণবিক ব্যাসার্ধ যদি কমতে থাকে, পারমাণবিক ব্যাসার্ধ মানে কি সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্ব নিউক্লিয়াস থেকে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস। এবার খেয়াল করো তো যে এইখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কিছুটা দূরে আছে, ফলে ইলেকট্রনটা আলগাভাবে নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত আছে, খুব শক্তভাবে নেই। ফলে তুমি এই ইলেকট্রনটাকে খুব সহজে বার করে দিতে পারবে, মানে কম শক্তি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, তার মানে এর আয়নায়ন শক্তিটা কি হচ্ছে কম। এরপর এইখানে চলে আসো, দেখো এই ইলেকট্রনটা সর্ববহিস্থ কক্ষপথটা নিউক্লিয়াসের একটু কাছে আছে, ফলে ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ হয়ে আছে। তার মানে এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটি একটু শক্তভাবে ধরে আছে, ফলে শক্তভাবে ধরে থাকলে সেখান থেকে ছিনিয়ে নিতে গেলে জোর করে ছিন্নাতে হবে। তার মানে হচ্ছে একটু বেশি শক্তি সরবরাহ করতে হবে, এই জন্য এর আয়নায়ন শক্তিটা কি হবে, একটু বেশি হবে। তারপরে দেখো এর আকার আরো কম, তার মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের আরো কাছে আছে, মানে নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষণ করে আছে। আচ্ছা, বেশি আকর্ষণ করে আছে মানে শক্তভাবে ধরে আছে নিউক্লিয়াসটি। এবার তুমি ইলেকট্রনটাকে যদি বার করতে চাও তাহলে অবশ্যই বেশি শক্তি দিতে হবে, জোর করে বার করে আনতে হবে। তাহলে বেশি শক্তি দিতে হবে, মানে এর আয়নায়ন শক্তিও বেশি হলো। একইভাবে তাহলে বুঝতে পারছো যে যেহেতু বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়, তাই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায়। এই জন্য সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনটিকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। বেশি শক্তির প্রয়োজন মানেই বেশি আয়নায়ন শক্তি, সেটা আমি লিখে দিয়েছি। যে আমরা জানি কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে, পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। আচ্ছা, ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বাড়তে থাকে। যদি পারমাণবিক ব্যাসার্ধ কম হয় তাহলে সর্ববহিস্থ কক্ষের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে, আর আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে ইলেকট্রনগুলো শক্তভাবে আটকে থাকবে। এবার তুমি বার করতে চাইলে বেশি শক্তি দিতে হবে। তাহলে এই জন্য বলেছে ক্রমশ বাড়তে থাকে, তাই বহিস্তম কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ
আয়নায়ন শক্তি বেশি হয়। তাহলে বোঝা গেল যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন শক্তি কেন বেড়ে যায়। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো গ্রুপ বরাবর আয়নায়ন শক্তি কিভাবে পরিবর্তিত হয়। এবার শ্রেণী বরাবর আয়নায়ন শক্তি কিভাবে পরিবর্তিত হয় সেটাই দেখার জন্য চলে এসেছি। তো একটা জিনিস মনে করো তো যে আগের লেকচারে শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধটা কিভাবে পরিবর্তন হয়েছিল, অর্থাৎ কোনো নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধটা বেড়েছিল না কমেছিল? নিশ্চয় বেড়েছিল। এরকম হয়েছিল পারমাণবিক ব্যাসার্ধটা উপর থেকে নিচের দিকে যাওয়া হলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে গেছিল, মানে এইরকম আস্তে আস্তে পারমাণবিক ব্যাসার্ধ বেড়েছিল পারমাণবিক ব্যাসার্ধ এইরকম হয়েছিল। তাহলে এইরকম যদি পারমাণবিক ব্যাসার্ধ হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই পরমাণুটার ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে খুব শক্তভাবে লেগে আছে, ফলে এর আয়নায়ন শক্তি কি হবে? খুব বেশি হবে। এর দেখো একটু কম শক্তভাবে লেগে আছে, মানে এর আয়নায়ন শক্তি একটু কম হবে। এর তারপরে দেখো এ আরো কম, মানে আরো দুর্বল ভাবে লেগে আছে, তাহলে খুব সহজেই বার করে দিতে পারবে, মানে এর আয়নায়ন শক্তি আরো কম হবে, এর আয়নায়ন শক্তি আরো কম হবে। এ তো অনেক দূরে নিউক্লিয়াস আর ইলেকট্রন অনেক দূরে দূরে আছে, ফলে শক্তভাবে লেগে নেই মানে তুমি টুক করে ইলেকট্রনটাকে বার করে দিতে পারবে, মানে অল্প শক্তি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। তাহলে কি বলতে পারবো আমরা যে কোনো পর্যায়ের কোনো শ্রেণী বা গ্রুপের উপর থেকে নিচে নামলে যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাই নিউক্লিয়াসের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণটা কমতে থাকে, তাই আয়নায়ন শক্তিটা কি হয়ে যাবে? কমতে থাকবে। আয়নায়ন শক্তি কমে যাবে না? তাহলে আমরা কি বলতে পারি? কোনো গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নায়ন শক্তির মান ক্রমশ কমতে থাকে। বলো বুঝতে পেরেছো কিনা? কোনো গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নায়ন শক্তির মান ক্রমশ কমতে থাকে, সেটাই আমরা লিখে দিয়েছি। কোন শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে আয়নায়ন শক্তি ক্রমশ কমতে থাকে। তাহলে আমরা এখানে একটা এরকম করে লিখে দেব এভাবে, যে শ্রেণী বরাবর এখানে আমি অ্যারো লাগালাম মানে কি বোঝাচ্ছি? যে উপর থেকে আমি নিচে নামছি, তাহলে এই দিকটা হলো আমার উপর দিক, উপর, আচ্ছা এই দিকটা হলো আমার নিচের দিক, আচ্ছা তাহলে উপর থেকে নিচে নামলে কি হবে বললাম? আয়নায়ন শক্তিটা কমতে থাকবে। তাহলে আয়নায়ন শক্তি এইভাবে লিখছি বাঁকা ভাবে, যদিও লেখা সম্ভব নয়। আয়নায়ন শক্তি কমতে থাকে। তোমরা খাতাটাকে ঘুরিয়ে এইভাবে লিখো যে আয়নায়ন শক্তি কমতে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে আয়নায়ন শক্তির মান ক্রমশ কমতে থাকে, সেটা লিখে দিয়েছি আমরা। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলির ক্ষেত্রে আয়নায়ন শক্তির ক্রমটা কি হবে বলতো? গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এদের আয়নায়ন শক্তির ক্রমটা কি হবে? যে উপরের মৌলটার আয়নায়ন শক্তি সব থেকে বেশি, নিচের মৌলটার আয়নায়ন শক্তি সব থেকে কম, বাস সেটা লিখে দিয়েছে যে লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন সিজিয়াম। লিখে নাও, গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলির আয়নায়ন শক্তির ক্রম হলো লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন সিজিয়াম। এখানে তোমাদেরকে কি করবে বলো তো? এগুলো তোমাকে এলোমেলো ভাবে দিয়ে দেবে, 4-5টা মৌল দিয়ে দেবে, এলোমেলো ভাবে দিয়ে দেবে, দিয়ে বলবে যে আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও বা আয়নায়ন শক্তির নিম্ন ক্রমে সাজাও, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, এইসব শব্দগুলো ব্যবহার করবে। আচ্ছা, গ্রুপ 17 এর হ্যালোজেন মৌল, এদের যদি আয়নায়ন শক্তির ক্রমটা বলা হয় তাহলে কি করবে? তাহলে দেখো উপর থেকে নিচের দিকে নামলে আয়নায়ন শক্তি কি হয়? তাহলে বললাম আয়নায়ন শক্তি কমে যায়। তাহলে উপরের মৌলটার আয়নায়ন শক্তি সব থেকে বেশি, মানে ফ্লোরিনের আয়নায়ন শক্তি সবচাইতে বেশি, আর নিচে যে আছে আয়োডিন তার আয়নায়ন শক্তি সবচাইতে কম হবে। তাই লিখে দিয়েছি দেখো, ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। এখানে তোমাদেরকে কি করবে? এলোমেলো ভাবে দিয়ে দেবে, 3-4টে এলোমেলো ভাবে দিয়ে দেবে, দিয়ে বলবে যে ক্রমবর্ধমান আয়নায়ন শক্তি অনুসারে সাজাও। বোঝা গেল? তাহলে এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নায়ন শক্তি কমে যায় কেন? কেন কমবে? দেখো,
অন্য কালি দিয়ে কোশ্চেনটা লিখছি। কোন গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নায়ন শক্তির মান ক্রমশ কমতে থাকে কেন? কেন কমবে? আয়নায়ন শক্তির মান কেন কমবে উপর থেকে নিচে নামলে? তো সেটাই দেখো, আমরা কি জানি? আমরা জানি যে কোনো গ্রুপে উপর থেকে নিচে যদি যাওয়া হয় তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাচ্ছে, ফলে সর্ববহিস্থ কক্ষ থেকে খুব সহজে ইলেকট্রন অপসারণ করে দেওয়া যাচ্ছে। তাহলে আমরা জানি কোন গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে, ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কমতে থাকে। এই জন্য সহজেই সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করা সম্ভব হয়, অর্থাৎ আয়নায়ন শক্তি কম হয়। বাস, বোঝা গেল? কি লিখেছি দেখো, আমরা জানি কোন গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে, ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কমতে থাকে, আকর্ষণ কমে যাচ্ছে, এই জন্য সহজেই সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ সম্ভব হয়, অর্থাৎ আয়নায়ন শক্তি কম হয়। বোঝা গেল? এরপরে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে নিষ্ক্রিয় মৌলগুলোর আয়নায়ন শক্তি খুবই বেশি হয়, মানে নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে খুবই বেশি শক্তির প্রয়োজন হয়। কেন জানো? দেখো, তাহলে কোশ্চেনটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলির আয়নায়ন শক্তির মান খুব বেশি হয় কেন? কেন কাকা? দেখো, কেন বেশি হবে? আমরা কি জানি বলতো, যখন নিষ্ক্রিয় মৌল, একটা আলাদা লেকচারে শুধু নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বা বিরল গ্যাস নিয়ে আলোচনা করেছি, যদি লেকচারটা না দেখেছো তোমরা দেখে নাও, এই প্লেলিস্টে গিয়ে সব দেখতে থাকো। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন বিন্যাসটা খুবই সুস্থির, স্টেবল, এই জন্য এরা কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে কি বুঝতে পারলাম? যে এদের ইলেকট্রন বিন্যাস খুব সুস্থির, এই জন্য এদের সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করতে খুবই বেশি শক্তির প্রয়োজন হয়, খুবই বেশি। তাহলে খুবই বেশি শক্তির যদি প্রয়োজন হয়, তাহলে আয়নায়ন শক্তি তো বেশি। আচ্ছা, তাহলে লিখে ফেলছি আমরা জানি লিখবো না, তোমরা জানোই না। নিষ্ক্রিয় মৌলগুলির ইলেকট্রন বিন্যাস
ইলেকট্রন বিন্যাস খুব সুস্থিত হওয়ায়, খুবই সুস্থিত বা স্টেবল, সুস্থিত হওয়ায় নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করতে খুব বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্যই নিষ্ক্রিয় মৌলগুলির আয়নায়ন শক্তির মান খুব বেশি হয়। বোঝা গেল? নিষ্ক্রিয় মৌলগুলির ইলেকট্রন বিন্যাস খুবই সুস্থিত হওয়ায় নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করতে খুব বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্যই নিষ্ক্রিয় মৌলগুলির আয়নায়ন শক্তির মান খুব বেশি হয়। বাস, এরপরে একটা জিনিস, যে কোন মৌলের আয়নায়ন শক্তি সবচাইতে বেশি আর কোন মৌলের আয়নায়ন শক্তি সবচাইতে কম। দেখো, আমরা সব সময় কে ফার্স্ট হয়েছে আর কে লাস্ট হয়েছে, এই দুটো জিনিসের উপর আমরা খুব বেশি নজর রাখি, তাই কিনা বলো? কে খুব ভালো করেছে আর কে খুব খারাপ করেছে, দুটো জিনিস আমরা সবসময় চেক করি, যে কে খুব ভালো আর কে খুব খারাপ। তো এইখানে আমরা জানবো যে কোন মৌলের আয়নায়ন শক্তি খুব বেশি, আর খুব বেশি বলতে সব থেকে বেশি, আর কোন মৌলের আয়নায়ন শক্তি সব থেকে কম। ঠিক আছে? দুটো কোশ্চেন, এবং মাধ্যমিকে কিন্তু অনেকবার পড়ে এই কোশ্চেনটা। দেখো তাহলে কি লিখবো? কোশ্চেন একটা, কোন মৌলের আয়নায়ন শক্তির মান সব থেকে বেশি কার? তাহলে এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের আয়নায়ন শক্তি সব থেকে বেশি, অ্যান্সার ডাইরেক্ট করে দিলাম। আর কোন মৌলের আয়নায়ন শক্তি সব থেকে কম, এটাও ডাইরেক্ট করে দিচ্ছি, সিজিয়াম। CS। বোঝা গেল? তাহলে কোন মৌলের আয়নায়ন শক্তির মান সব থেকে বেশি? হিলিয়াম। ঠিক আছে? আর কোন মৌলের আয়নায়ন শক্তির মান সব থেকে কম? সিজিয়াম, সর্বনিম্ন। তাহলে দেখতে পেলে যে পুরো আমরা আয়নায়ন শক্তি নিয়ে আলোচনা করলাম, আয়নায়ন শক্তি কি জানলাম, সমস্ত কিছু জানলাম, কিভাবে পরিবর্তন হয় সব জানলাম, ব্যতিক্রম কি সব কিছু জানলাম, এবং সব থেকে কার বেশি কার কম সেটাও জানলাম। এই যে লেকচারগুলো তোমরা দেখছো, এই লেকচারগুলোর যদি HD নোট, মানে একেবারে ঝকঝকে নোট পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এই লেকচারের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আর সেখানেই তোমরা কিন্তু এই ক্লাসগুলোর হ্যান্ড রিটেন নোট পেয়ে যাবে।